হ্যালো গল্প লাভার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। ভোর থেকে ঘুম ভেঙে আইলের চোখ মেলে তাকাতেই দেখে পুরো রুম অন্ধকার হয়ে গেছে। ভোরের আলো ফুটেছে মাত্র। আইল লক্ষ্য করে রাফি ওর বুকের উপর মাথা দিয়ে পায়ের উপর পা তুলে আরামে ঘুমে আছে। আইল একটা মুচকি হাসে, তারপরে রাফির কপালে আলতো করে একটা চুমাকে রাফিকে ভালো করে শুয়ে দিয়ে বসে বিছানার পাশে টেবিলের উপর থেকে ফোন আর মানিব্যাগটা নিয়ে দরজা খুলে বেরিয়ে যায় আইল। বাইরে এসে দেখে রিফা দাঁড়িয়ে আছে। নাস্তা করে গেলে হতো না ভাইয়া? অন্য একদিন করব, আজকে আসি। আইল বেরিয়ে যায়। রিফা গিয়ে দরজা বন্ধ করে দিয়ে আবার নিজের ঘরে গিয়ে রাফির পাশে শুয়ে পড়ে। কাল অনেক রাতে হুট করে আহিল চলে আসে, তাই বাকিরা ঘুমে। রিফা বুঝতে পারে বিষয়টা, তাই নিজের রুম ছেড়ে দিয়ে বসার ঘরে সবাই শুয়ে পড়ে আর আহিল রাফির কাছে। বাড়ি ফিরে আহিল দ্রুত শাওয়ার নিতে চলে যায়। পানি ঘাড়ে লাগতে জ্বলে ওঠে। কোনো রকমে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে আর নিজের ঘাড় দেখছে। ঘাড়ে কামড়দাগুলো ফুটেছে, তাও একটা দুটো না, অনেকগুলো। আইল আরমার করে পাঞ্জে বের করে পরে নিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। নির্বাচন আর মাত্র 2 দিন বাকি। চারদিকে আইলের নাম থাকলেও ও রুদ্র যে কোনো ঝামেলা করবে না এ নিয়ে একেবারে নিশ্চিত নয় আইল। তার মধ্যে রিজনের খবর কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। গাড়ি নিয়ে আহিল চলে আসে ক্লাব করে। একা এসেছে, মনের ভেতর প্রচুর অশান্তি হচ্ছে আইলের। শাওনকে ফোন করে চলে আসতে বলে। সকাল 9টার দিকে ঘুম থেকে ওঠে রাফি। এইদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। রাফি মনে পড়ে কাল ছিল আইল, স্পষ্ট মনে আছে তোর। রাফি উঠে বসে ফ্রেশ হয়ে এসে আবার বিছানায় এসে বসে। তখন রিফা রুমে ঢোকে। করি, তুই এমন সঙ্গের মতো বসে আছিস কেন? কি হয়েছে? কিছু না, কাল রাতে তুই কোথায় ছিলি? বসে ঘরে। কেন? ওমা, এখন কি তোদের বড়বইয়ের মাঝে কাবাব মে হাড্ডি হব নাকি? তুই ওনাকে ঢুকতে দিয়েছিস তাই না? রাফির এই কথা শুনে রাগের চোখে রিফার দিকে তাকায়। রিফা ভয় না পেয়ে উল্টো রাফির কাছে এসে বসে। তারপর রাফির কানে কানে বলে, বর বলে মানিস না, আবার বরের আদর তো ঠিকই নিয়েছিস। মানুষ এমনই। কিসের আদর? হয়েছে, আর মিথ্যাও বলতে হবে না। কিসের আদর? ওইটা তোমার ঘাড় দেখে বোঝা যাচ্ছে। আর এভাবে বসে না থেকে শাওনেই রেডি হ, ভার্সিটিও তো যেতে হবে নাকি? কথাটা বলে রিফা রেডিওতে চলে যায়। রাফি চুপ করে বসে থাকে। রিফার সব কথাই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। রাফি উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সত্যি খারাপ জায়গায় লাল হয়েছে। রাফি এইবার বুঝতে পারে রিফা কেন এসব বলছে। রাফি আর প্রচুর মেজাজ খারাপ হয় আয়ালের উপর। রাফিও রেডিও হতে চলে যায়। রিফা আর রাফিয়া রাস্তায় বেরিয়ে দেখে আজকেও সেই গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু রাফিয়া ওঠে না। রিফাকে নিয়ে রিক্সায় উঠে বসে। আজকে উঠলি না গাড়িতে, দেখিস রাতে আবার চলে আসবে। আজকে এসে দেখুক না একবার, আমি বাবার কাছে যদি না বলেছি। ছি, তোর বিয়ে করার জামাই তোর সাথে এসে থাকবে, এটা তুই আঙ্কেলকে বলবি? রাফিয়া কথাটা শুনে সত্যি বুঝতে পারে এই সব কথা কি বাবাকে বলা যায় কি নাকি। চুপ কর, আসুক না আজকে, ওই ব্যাটার খবর করে ছাড়বো আমি। কি লাভ? 2 দিন পরে এমনিতেও ও তোকে নিয়ে যাবে। মানে? তোর কি মনে হয় আইল ভাই তোকে এভাবে রেখে দিবে বিয়ে করে? আঙ্কেল শুধু বলেছে যে নির্বাচন শেষ হওয়ার আগে তোকে কিছুতেই দিবে না, তাই সে মেনে নিয়েছে। থাকতে না পেরে কালই চলে এসেছে। আর 2 দিন পর তো নির্বাচন শেষ, তোকে নিতে দেরি করবে বলে তোর মনে হয়? কথাগুলো শুনে রাফির মনে অস্থির শুরু করে। আর 2 দিন বাকি, তারপরে ওই লোকটার সাথে সংসার বাঁধতে হবে। রাফি একটু নড়ে চড়ে বসে। আইল জানতে পেরেছে রাফি আজকে ওর গাড়ি করে যায়নি। আইলের প্রচুর রাগ হয়। এত ব্যস্ততার মধ্যে থেকে কিভাবে কি সামলাবে বুঝতে উঠতে পারে না। এই জন্য ওই গুরুজনরা বলে গেছে, নারীর মায়ে পড়লে জীবন শেষ। কলাকাটার মতো না পারবে গিলতে আর না পারবে ফেলতে। আজকে নির্বাচন সকাল থেকেই শুরু হয়েছে ভোট। আইল নিজের ক্লাব করে চেয়ারে চুপ করে বসে আছে। ওর আশেপাশে বাকি, কিন্তু অবাক করার বিষয় হলো সকাল থেকে কোথাও রুদ্রকে দেখতে পাইনি আইলের লোকেরা। শাওন এই বিষয় নিয়ে ভাবছে, তবে আইল অনেকটা রিল্যাক্স মুডেই আছে। রাফিয়ার আজকে ভার্সিটি বন্ধ ভোটের কারণে। রাফিয়া তাই একটু দেরিতে ওঠে ঘুম থেকে, ফ্রেশ হয়ে বেরিয়ে থাকে। রাফিয়ার বাবা আর খালা দুজনে মিলে বের হচ্ছে। রিফার সবাই বসে টিভি দেখছে। কোথায় যাচ্ছ খালামণি তোমরা? সবাই বসে বলল রাফিয়া। কোথায় আবার?
ভোট কেন্দ্রে যাচ্ছি, ভোট দিতে হবে না? তা না হয় বুঝলাম, কিন্তু তুমি কেন যাচ্ছ বাবা? বিআই সাহেব যেতে বলল তাই যাচ্ছি, দেখে আসি একটু। রাফিয়া হতাশ, আর কোনো কথা বলে না। ওনারা বেরিয়ে যায়। রাফিয়া সবাই শুয়ে পড়ে। শুয়ে পড়লি কেন? তো কি করব, নাচবো? এখন নাচবি কেন? নাচবি তো সন্ধ্যায়। তোর একমাত্র জামাই এমপি হচ্ছে, তুই হয়ে যাবি এমপির বউ। রাফিয়া এসব কথা শুনে একটা মুখ ভেঙচি দেয়, তারপর আবার শুয়ে পড়ে। সারাদিন শেষ সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়েছে। এই সময়ের জন্য সবাই অপেক্ষা করছে। রাফিয়া নিজের রুমে গিয়ে বসেছে, বাকিরা টিভির সামনে বসেছে। রাফিয়া চাইছে কিন্তু যেতে পারছে না, কেন যেন ওর খুব ভয় করছে। যদি অয়েল হেরে যায় মানুষটা ভীষণ মন খারাপ হবে। এইসবই বসে বসে ভাবছে। হঠাৎ করে বাইরে থেকে চিল্লাচিল্লার শব্দ পায়। রাফিয়া উঠে বারান্দায় যায়। রিফা দৌড়ে রাফিয়ার কাছে যায়। এমপির বউ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোমার এমপির জন্য অপেক্ষা করছো? ফালতু বকবি না তো, আমি কারোর জন্য অপেক্ষা করছি না। জানি জানি, আর বলতে হবে না। রাফিয়া আর কোনো উত্তর দেয় না, চুপ করে বারান্দায় দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আয়াতের জয়ের খবর শুনে ও তেমন কোনো প্রতিকার করে। এমন মনে হচ্ছে ফলাফলটা আগে থেকেই জানা। সব কাজ সেরে যে আয়াল রাতে বেরিয়ে ফেরে। হাবিব আহমেদ আর রেবেকা বেগম সবাই বসে আছে। আয়াল তাদের দিকে এগিয়ে গিয়ে দুজনকে একসাথে জড়ে দেয়। হাবিব আহমেদ জানতেন তার ছেলে তাকে নিরাশ করবে না কিছুতে। সব শেষে আয়াল নিজের ঘরের দিকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। রেবেকা এক টেবিলে খাবার বাড়ছে। কি রে, এখন আবার কোথায় যাচ্ছিস? আয়, খেয়ে নিবি, আয়। মা, এখন তো খেতে পারবো না, সারাদিন চলে গেছে। তোমার ছেলে তার বউয়ের সাথে একটু কথা বলতে পারেনি। এখন যদি না যাই, বউ তো আমায় ছেড়ে চলে যাবে। মা, আমি ফোন দিয়েছিলাম বিআইকে, আর বৌমাকে রেখে থাকতে হবে না তোমার। এইবার বৌমার আনার ব্যবস্থা করছি। তাড়াতাড়ি মা। কথাটা বলে আয়াল দুটো পায়ে বেরিয়ে যায়। রেবেকা বেগম ছেলের কান্ডা দেখে মুচকি আসে। আয়াল গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তার বউ তো তার খবর জীবনেও নিবে না, তাই সে বলে সে কি নিবে না। আয়াল রিফাদের বাড়ির সামনে এসে গাড়ি থামে। রাফিয়ার নাম্বারে কল করে। রাফিয়া তখন টেবিলে বসে পড়ছিল। আয়ালের নাম্বারটা দেখে রাফিয়ার সাথে কেটে দেয়। কেন যেন খুব রাগ হচ্ছে ওর। আয়াল আবার কল করে। রাফিয়া আবার কেটে দেয়। এবার আয়াল মেসেজ দিয়ে বসে। যদি 5 মিনিটের মধ্যে নিচে নেমে না আসো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাফিয়া মেসেজ দেখেও কিছু বলে না। আয়াল আবার ও মেসেজ দেয়। এইবার রাফিয়া উঠে বারান্দায় এসে দাঁড়ায়। আয়াল লোকে দেখে একটা মুচকি হাসি দেয়, আর তার বিনিময়ে রাফিয়া দেয় মুখ ভেঙচে। আয়াল লোকে ইশারায় নামতে বলে। রাফিয়া চলে যেতে চায়, কিন্তু ও কি যেন ভেবে দরজা খুলে নিচে না আসে। গেট দিয়ে বের হয়ে ধীরে ধীরে আয়ালের সামনে এসে দাঁড়ায়। আয়াল ও রাফিয়া দিকে একটু ঝুঁকে হুট করে রাফিয়াকে কোলে তুলে নেয়। রাফিয়া ভাবতেও পারেনি আয়াল এমন কিছু করবে। করছেন কি আপনি? মানুষ দেখবে। নামান আমাকে, অসভ্য লোক। রাস্তাঘাটে অসভ্যতামি করছেন। আয়াল কোনো উত্তর না দিয়ে রাফিয়াকে গাড়িতে বসিয়ে দিয়ে বাড়ি থেকে দরজা লক করে নিজেও গাড়িতে বসে। রাফিয়া বুঝতেই পারছে না কিছু। গাড়িতে উঠে আয়াল রাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি জানি তুমি আমাকে একটু সহ্য করতে পারো না। আমি বর হিসেবে খুব বাজে। এখন একটু নড়বে না, এইভাবে আমাকে থাকতে দাও। আমি ভীষণ ক্লান্ত বউ, তুমি ছাড়া শান্তির জায়গা নেই আমার। আয়াল এমন কথায় একবার চুপ হয়ে যায়। লোকটা এমন অধিকার বোধ রাফিয়া দুর্বল করে দিচ্ছে। রাফিয়া চুপ করে বসে থাকে। আয়াল ওকে আরও কিছু কাছে টেনে নেয়। গাড়ির লাইট অফ থাকার কিছু দেখা যায়, শুধু অনুভব করা যায়। আয়াল একটু পরে রাফিয়াকে আবার ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসে। কেন কথা না বলে গাড়িতে স্টার্ট দেয়। কোথায় যাচ্ছেন? আমাকে রেখে যান। আমি কোথাও যাব না। চুপ করে বসে থাকো, কোনো কথা না। বসে থাকবো না। আপনি কোন হরিদাস পাল যে আমাকে আপনার সব কথা শুনতে হবে? আমাকে জায়গা মতো দিয়ে আসুন। চুপ থাকো বউ, আমি তোমাকে খেয়ে ফেলবো না। আপনাকে আমি বিশ্বাস করি না। আমিও তোমাকে করি না। ওই দিন যা করেছো, এখন আমার ঘাড়ে দাগ আছে। রাফিয়া তাকিয়ে দেখে আসলে আয়ালের ঘাড়ে অনেকগুলো দাগ। এমনিতে আয়াল সবসময় পাঞ্জাবি পরে, তবে এখন টি শার্ট পরে স্পষ্ট দাগগুলো দেখা যাচ্ছে। আপনি আগে করেছেন কেন? আমি করলেই তুমি করবে নাকি? অবশ্যই। আচ্ছা, তাহলে রেডি থাকো। কিসের জন্য? সময় হলে দেখতে পারবে। এবার চুপ থাকো। রাফিয়া সত্যি চুপ করে থাকে। গাড়ি চলছে তো চলছে, প্রায় অনেকটা সময় পরে রাফিয়া এসে একটা সুন্দর রাস্তায় থামে। আয়াল গাড়ি থেকে নেমে রাফিয়াকেও নামাই। রাফিয়া নেমে ওর চোখ বড় বড় হয়ে যায়।
কি সুন্দর রাস্তা, দুই পাশে গাছপালা, রাস্তার এক পাশ ধরে অনেকগুলো ল্যাম্পপোস্টের বাতি, যা দিয়ে পুরো রাস্তা সুন্দরভাবে দেখা যাচ্ছে। রাফিয়ার মনটা খুশি হয়ে যায়। আয়েল জানতো এইখানে আসলে রাফিয়ার মন ভালো হবেই। রাফিয়ার পাশে এসে দাঁড়ায় আয়েল, তারপর শক্ত করে রাফিয়ার হাতটা ধরে। রাফিয়াও কিছু বলে না, দুজন পাশাপাশি হাঁটতে থাকে। কিছু দূরে একটা চায়ের টং দোকান দেখতে পাই। দুজনে গিয়ে সেখানে বসে। আশেপাশে অল্প কিছু মানুষ আছে, তবে রাফিয়া অবাক হচ্ছে, এই 12টায় ও মানুষ চা খেতে বের হয়। কি ভাবছো? না, ভাবছি যে মানুষ এই রাতে 12টায় ও চা খেতে এখানে আসে। কেন আসবে না? প্রিয় মানুষকে নিয়ে আসে। দোকানের নাম দেখো না, প্রেম চা, মানে হচ্ছে যারা প্রেম করে তারা এইখানে এসে চা খায়। শুধু যারা প্রেম করে তারাই আসে? বাকিরা আসলে কি চা দেয় না? দেয় তো, আমি তো আগে একাই আসতাম, আমাকে তো দিত। আপনি আগেও এখানে এসেছেন? অনেকবার ইচ্ছে ছিল প্রিয় মানুষ নিয়ে আসার, আজকে তাও পূরণ হয়ে গেল। রাফিয়া অবাক হয় আইলের কথা শুনে। রাফিয়া ওর প্রিয় মানুষ, এটাও সম্ভব? রাফিয়া আর আইল আরও টুকটাক কথা বলে, চা শেষ করে আবার গাড়ি করে চলে আসে। পুরো রাস্তায় রাফিয়া শুধু ভেবেছে আইলকে কি জিজ্ঞেস করবে রাফিয়া তার প্রিয় মানুষ কি না, কিন্তু জলদা কাজ করে আর বলতে পারে না। বাসায় সামনে এসে গাড়ি থামায় আইল। রাফিয়া নেমে যেতে দিবে, আইল রাফির হাত ধরে ফেলে। রাফিয়া ঘুরে তাকিয়ে আইলের দিকে। তুমি আমার প্রিয় মানুষ, ভীষণ প্রিয় মানুষ, যাও গিয়ে ঘুমিয়ে পড়বে, খুব তাড়াতাড়ি তোমায় নিতে আসবো, তৈরি থেকো বউ। বলে রাফির কপালে একটা চুমকায়। রাফির চোখ বন্ধ করে ফেলে। আইল চুমু করার দেখে রাফিয়ার চোখ বন্ধ করে আছে। আইলের মাথা তো দুষ্টু বুদ্ধি চাপে। ঠোঁটে কি একটু চুমে খেতে পারি বউ? অনুমতি কি দেওয়া যাবে? রাফির সাথে চোখ মেলে তাকায়। আইল আস্তে করে একটা ধাক্কা দিয়ে গাড়ি থেকে নেমে বেরিয়ে যায়। দৌড়ে বাসায় চলে যায়। আইল মুচকে এসে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাফিয়া দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করে। পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। রাফিয়ার হাতে ফোনও নেই। অন্ধকারের মধ্যে রাফিয়া অনুমান করে রাফিয়া নিজের রুমের দিকে যায়। রুমে প্রবেশ করে রাফিয়া রুমের বাতি জ্বালিয়ে দেয়। বাড়িতে জ্বলতে রাফিয়া আটকে ওঠে। রিফা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। রাফিয়া দৌড়ে রিফার কাছে যায়। রিফার মাথা ফেটে অনবরত রক্ত বেরোচ্ছে। রাফিয়া রিফার হাতও কোলে রাখে। এই রিপা, কি হয়েছে তোর বোন? চোখ খোল না। কে তোর মাথায় আঘাত করেছে বল আমায়। রিফার কোনো সায় শব্দ নেই। রাফিয়া রিফার নার্ভ চেক করে, চলছে না। রাফিয়া বুঝতে পারে রিফা আর নেই। তখনই ওর মাথায় আসে রিফা এই অবস্থায় একবার ওর খালামণি আর ওর বাবা কেন বেরিয়ে এলেন না। রাফিয়ার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। দৌড়ে যায় রিফা ওর খালামণির ঘরে। লাইট জ্বালাতে চোখ পড়ে বিছানার পর থাকা আদরের খালামণিকে। রাফিয়া দৌড়ে ওনার কাছে যায়। খেয়াল করে বুঝতে পারে তার খালামণি আর নেই। তাকে ঠিক বুকের মাঝখানটায় গুলি করা হয়েছে। রাফিয়া ভয়ে শরীর কাঁপতে শুরু করে। কোনো রকম আওয়াজ না করে বাবার ঘরের দিকে পা বাড়ায়, যেন রাফিয়া আগে থেকেই জানে ওর বাবার ঘরেও এরকম কিছু হয়েছে। রুমের দরজাটা খুলতে রাফিয়ার চোখ দুটো বন্ধ করে নেয়। সেটাতে জ্ঞান হারায় রাফিয়া। ঠিক দুদিন পরে রাফিয়া জ্ঞান ফিরে চোখ মেলে তাকাতেই নিজের হসপিটালে বেটে আবিষ্কার করে। চোখ মেলে এখনও ঠিকভাবে তাকাতে পারছে না রাফিয়া। তাকাতে গেলে চোখ ভীষণ যন্ত্রণা করছে। রাফিয়ার চোখ বন্ধ করে নেয়। সে বুঝতে পারে না একজন তাকে আবার বেডে শুয়ে দিচ্ছে। রাফিয়া শুয়ে পড়ে। অনেক সময় নিয়ে আবার চোখ মেলে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকা আইলকে দেখেই রাফিয়ার মাথায় রক্ত উঠে যায়। রাফিয়াকে তাকাতে দেখে আইল এগিয়ে যায় রাফিয়ার কাছে। আইলের কাছে আসতেই রাফিয়া ধাক্কা দিয়ে আইলকে দূরে সরে দেয়। এতে আইল অনেকটা অবাক হয়, কিন্তু চুপ থাকে। রাফিয়া উঠে দাঁড়ায় আইলের দিকে। এগিয়ে গিয়ে আইলের কলার পাঞ্জাবি খামচে ধরে। খবরদার আমার কাছে আসবেন না। কেন এসেছেন আপনি? দয়া দেখাতে? লাগবে না আপনার দয়া। কেন দূরে নিয়ে গেছিলেন সেই দিন? ভাবছেন আমি কিছুই বুঝি না? সব বুঝেছি আমি। আপনি কেন করলেন এটা? রাফির কথা শুনে আইল অনেকটা অবাক হয়। আইল বুঝতে পারছে যে রাফি ওর পরিবারের এমন ঘটনায় আইলকে দায়ী করছে। ঠান্ডা হও, তুমি অসুস্থ। কথা বলে আইল রাফির হাত ধরতে নিলেই রাফি আরও দূরে চলে যায়। মিস্টার আদিয়ান আহমেদ আদিল, আপনার কোনো রকমের দয়া বা ভালোবাসার কোনো প্রয়োজন আমার নেই। চাই না আমার কিছু।
কথা বলে রাফিয়া নিজে নিজের রুমের থেকে বেরিয়ে যায়। আইল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি থেকে কি হয়ে যাচ্ছে। শেষে কিনা রাফিয়া ভাবছে আইল এসবের সাথে জড়িত। আর কিছুটা সময় নিয়ে নিজেও বের হয়। এর মধ্যে রাফিয়া হসপিটাল থেকে বেরিয়ে গেছে। আইল বের হয় দ্রুত সেদিকে। সে দেখে রাফিয়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আইলকে দৌড়ে রাফিয়ার হাত চেপে ধরে। কোথায় যাচ্ছ? আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। সব কিছুর জন্য আমাকে দায়ী ভাবছ? দায়ী না, আপনাকে দোষী ভাবছি। আমার জানা মতে আমার বাবার কোনো শত্রু ছিল না, আর না আমার খালামণির, আর না রিপার। রিজন ভাইয়ার তোর কোনো খোঁজই নেই। শুধুমাত্র আপনার শত্রু আছে, তাও হাতে গুণে শেষ করার মতো নয়। এর আগেও একবার আপনার জন্য আমায় কিডন্যাপ হলো। আর এখন কি নিয়ে বাঁচবো বলুন তো আমি? বাবাকে ছাড়া কিভাবে সম্ভব? 3 জন মানুষকে গুলি করে মেরে দিল, আর এটা আমি ভাববো এমনিতেই? হাত ছেড়ে দিন আমার। না, আমি আপনার হাত ধরতে চাই না, আর আপনি কোনোদিন আমার এই হাত ধরেন। আমার বাবা যে আমায় ভুল মানুষের হাতে তুলে দিয়েছিল, আফসোস সেটা বাবাকে বুঝাতে পারিনি। শুধু এইটুকুতেই বুঝে নিলে সব? রাফিয়া কোনো উত্তর না দিয়ে আইলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে দেয়। সামনের দিকে হাঁটতে শুরু করে। পেছন থেকে জোরে জোরে শুধু একটা আওয়াজই ভেসে আসে। তুমি যা বিশ্বাস করে চলে যাচ্ছ তা সত্যি নয় বউ। আমি প্রমাণ করে দিব তোমায়। তোমার পাশে ছায়ার মতো থাকবো আমি, মনে রেখো। রাফিয়া আর পিছু করে তাকায় না। হসপিটাল থেকে বেরিয়েছে। আহিল আগের জায়গাটাই দাঁড়িয়ে থাকে। চোখে যতটা দেখা যায় ঠিক ততটুকুই দেখে তার প্রিয়তমা চলে যাওয়া। আহিল মনে মনে ঠিক করে নিয়েছে, সত্যি প্রমাণ করেই সে বউয়ের সামনে গিয়ে দাঁড়াবে। সে প্রমাণ করবে সে রাফিয়াকে কোনো ভুল মানুষের হাতে তুলে দেয়নি। সে সঠিক মানুষকে রাফিয়ার যোগ্য। সময় পেয়ে গেছে আরও 6 মাস। এই 6 মাসে বদলে গেছে অনেক কিছু। শুধু বদলে রাফিয়ার প্রতি আহিলের ভালোবাসে। সেই দিন যখন আহিলকে দোষী করে দিয়েই রাফিয়া হসপিটাল থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর রাফিয়াও আর আহিলকে দেখেনি। দেখবেই বা কী করে? রাফিয়া তো সেই অভিশপ্ত শহর ছেড়ে দিয়েছে, চলে এসেছে নিজের শহর চট্টগ্রামে। এখানে সে রাফিয়া হোস্টেলে থাকতে শুরু করে। 3 জন আপন মানুষের স্মৃতি ছাড়া রাফিয়ার জন্য আর কিছুই নেই। রাফিয়া চট্টগ্রাম ফিরে আসার পর তার বাবার স্কুলের কিছু ছেলে মেয়েকে পড়াতে শুরু করে। যতই হোক নিজের খরচ তো চালাতে হবে। রাফিয়ার সঙ্গে সে ভার্সিটিও ছেড়ে দেয়। চট্টগ্রামে একটা বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে শুরু করে। এভাবে চলছে এখন জীবন। তবে সব কিছুর মধ্যে রাফিয়া কখনোই আহিলকে মনে করতে চায় না, আর চায় না অতীতের কিছু জানতে। আহিল দাঁড়িয়ে আছে নিজের রুমের বারান্দায়। এখন প্রায় সময়ও ওর কাছে এখানে কাটে একা একা। ভাবতে থাকে কি হওয়া ছিল আর কি হচ্ছে। আহিল যেন নিজে হারিয়ে ফেলছে। বারবার এই 6 মাসে দূর থেকে রাফিয়াকে দেখতে হয়েছে। যতবার হৃদয় পড়েছে নিজের প্রিয়তমকে দেখার ইচ্ছে, ততবারই ছুটে যেতে হয়েছে অন্য এক শহরে। তবুও দূর থেকে দেখতে হয়েছে। কাছেও যাওয়ার সাধ্য নেই আহিলের। কীভাবে হবে? এখন তো প্রমাণই করতে পারেনি কিছু। 6 মাস চলে গেছে এই ঘটনায়। কোনো প্রমাণ পুলিশ জোগাড় করতে পারেনি। যদিও এই খুনি নিয়ে তেমন কারো মাথা ব্যথা দেখা যায়নি, তবে আহিলের নাচরবান্ধা আশ্চর্যভাবে সেদিনের পর রুদ্রকেও দেখা যায়নি। ভাই, পিছনটাকে ডাকে সিয়াম। বল, কোনো খবর আছে? ভাই রিজনকে খুঁজে পাওয়া গেছে। কথাটি শুনে সাথে সাথে ঘুরে তাকায় আহিল। অনেকটা দিন ধরেই খুঁজে যাচ্ছে রিজনকে। ওর মা বোনের মৃত্যুর খবর পেয়ে হয়তো নিজে বেরিয়ে আসবে হয়েছিল, কিন্তু না, তারপর রিজন আসেনি। অনেক খুঁজে ওকে পাওয়া। আহিল জানে রিজনকে পেলেই কিছু একটা জানা যাবে। কোথায় এখন? জায়গা মতো ভাই, চলেন। আহিল আর সিয়াম দ্রুত বেরিয়ে পড়ে। আহিলের গোপন বাংলোতে রিজনকে রাখা হয়েছে। আহিল দ্রুত পায়ে বাংলোর ভেতরে প্রবেশ করে। দেখে রিজনকে বসিয়ে রাখা হয়েছে একটা চেয়ারে। ওই চারিদিকে আহিলের লোকেরা। আহিল আসতেই সবাই সরে দাঁড়ায়। আহিল হেঁটে রিজনের সামনে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে। এই মুহূর্তে নিজেকে কিছুতে শান্ত রাখতে পারছে না আহিল। আহিল বসতে রিজন ওর দিকে তাকায়। ওর হাত পা বাঁধা। কেন এনেছিস? আমি কিছু জানি না, আমাকে কোনো প্রশ্ন করবি না। আমি তো কিছু বলিনি। তুই যেহেতু বলছিস তুই কিছু জানিস না, তার মানে তুই সবই জানিস। না, জানি না। তুই আমায় মেরে ফেল। রুদ্র কোথায়? বলছি না আমাকে মেরে ফেল, প্রশ্ন করবি না। আহিল কিছুটা এগিয়ে যায়, তারপর রিজনের শার্টের কলার চেপে ধরে। মানলাম তুই আমাকে দেখতে পারিস না, তাই বলবি না, কিন্তু তোর মা তোর ছোট বোনদের যে মেরে ফেললো, ওদের শাস্তির কথা তো ভাব। সত্যিটা বলে দে। আহিলের কথা শেষ হতে রিজন শব্দ করে হেসে ওঠে। ওর হাসিতে অবাক হয় উপস্থিত সবাই। তোর কি ধারণা আমার মা বোন নিয়ে আমাকে ব্ল্যাকমেল করলেই তোকে সব বলে দিব? আর মা বোন কিসের মা বোন?
ওরা যদি আমার মা বোনই হতো তাহলে কি আমি এমন নিষ্ঠুর হতে পারতাম বল? কি বলতে চেয়েছিস তুই? পাশ থেকে বলল শাওন। সারা তুই চুপ কর, আমাকে একদম প্রশ্ন করবি না। আমি কোনো কুত্তার বাচ্চার প্রশ্নের উত্তরও দিব না। আমার মা বোন নাই, ওরা কেউ আমার কিছু না। উপস্থিত সকলে অবাক হয়ে যায়। ওর মা বোন না মানে? আহিল তো সেই ছোট থেকে রিজনকে চেনে, তাহলে কিছু একটা আছে যেটা এই মুহূর্তে রিজন বলছে না। তবে সত্যি আহিলের জানা প্রয়োজন। এই খুনের সাথে তুইও জড়িত, তাই না? বলবো না, পারলে প্রমাণ করে দে। আহিলের প্রচুর মেজাজ খারাপ হয়। রিজনকে নেশা করছে এটাই ওর কথার ধরন দেখেই বুঝতে পারছে, কিন্তু এই মুহূর্তে রিজন আর কিছুই হয়তো বলবে না। রিজনকে বাংলাতেই থাকার ব্যবস্থা করে। আহিল বেরিয়ে এসে সাথে শাওন, শিয়াম আর কয়েকজন। শাওন, আমার রিজনের পুরো ইনফরমেশন চাই, শুরু থেকে শেষ অবধি। যেভাবেই হোক জলদি জোগাড় করে জানা আমায়। হয়ে যাবে। সিয়াম, গাড়ি বের কর, চট্টগ্রাম যাব। ভাই আবার?